সীমান্তবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি টিনা। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। রেলপথে গাঁজা পাচারের সময় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক 4 পাচারকারী সহ বিপুল পরিমাণ শুকনো গাঁজা। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশনে। খবর সূত্রে প্রকাশ, রানী কমলাবতী এক্সপ্রেস করে রবিবার রাতে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে গাঁজা নিয়ে 4 পাচারকারী যথাক্রমে রাহুল দাস, গোপেশ দেবনাথ, রাজু দাস ও শান্ত দাসের ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে 30 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। সেই সঙ্গে একটি TR063909 নম্বরের টোটো গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। রেলপথে গাঁজা পাচারের সময় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক 4 পাচারকারী সহ বিপুল পরিমাণ শুকনো গাঁজা। ঘটনা রবিবার রাতে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশনে। খবরে প্রকাশ, রানী কমলাবতী এক্সপ্রেসে করে রবিবার রাতে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে গাঁজা নিয়ে 4 পাচারকারী যথাক্রমে রাহুল দাস, গোপেশ দেবনাথ, রাজু দাস, শান্ত দাসের ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে 30 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। সেই সঙ্গে একটি TR063909 নম্বরের টোটো গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, আগামী দিনেও এ ধরনের অভিযান তেলিয়ামুড়া থানা পুলিশের জারি থাকবে। গতকাল রাত্রি আনুমানিক 12:30টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে, ওই সময় একটা অটো রেল স্টেশনের দিকে যাচ্ছিল। তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি, তখন তল্লাশির সময় রাহুল দাস, ভূপেশ দেবনাথ, রাজু দাস এবং শান্তু দাস 4 জনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান 30 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। যে অটোটিকে আমরা আটক করেছি, অটোটির নাম্বার হচ্ছে TR063909 এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তাদের বাড়ি কোনখানে? তাদের 3 জনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া, আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর। তো কি মনে করেন স্যার, মানে পাচারের উদ্দেশ্যেই ওরা গুলি নিয়ে যাচ্ছে। বাজার মূল্য কত হয়েছে? বাজার মূল্য হবে আনুমানিক আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 4,50,000 টাকা। স্যার এটার সঙ্গে মানে যে অটোটি ধরা গেছে, সেই অটো চালক কি স্যার ইনভলভ আছেন? আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এটা তদন্তাধীন, যদি জড়িত থাকে অবশ্যই আমরা ওনাকে এই মামলায় অভিযুক্ত করব। এখন পর্যন্ত মানে অ্যারেস্ট কতজন দেখা গেছে? এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে। আলগাপুরে পড়ল বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কুশপুত্তলিকা। চণ্ডীপুর সড়ক মেরামতের দাবিতে উত্থাল প্রতিবাদ। চণ্ডীপুর সরসপুর ভায়া বাঁশবাড়ি ট্রলি সড়কের বেহাল অবস্থা নিয়ে বাঁশবাড়ির তেঁতুলতল ত্রিমাথায় উত্থাল প্রতিবাদ। বেহাল সড়ক মেরামতের জন্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি জনতার। আগামী নির্বাচনে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান জনতারা। এদিকে নিজামুদ্দিন চৌধুরী বলে, নির্বাচনের কারণে বর্তমানে রাস্তার কাজ স্থগিত রাখা হয়েছে, তাই নির্বাচনের পর এই রাস্তার কাজ আরম্ভ হবে বলে জানান তিনি। আলগাপুরে পড়ল বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা। চণ্ডীপুর সড়ক মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ। আলগাপুরের বিধায়ক হাজী নিজাম চৌধুরীর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। চণ্ডীপুর সরসপুর ভায়া বাঁশবাড়ি ট্রলি সড়ক অবরোধ করে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রতিকৃতি দাহ করে উত্তাল প্রতিবাদ জনতার। চণ্ডীপুর সরসপুর ভায়া বাঁশবাড়ি ট্রলি সড়কের বেহাল অবস্থা নিয়ে বাঁশবাড়ি তেঁতুরতল তিমাথায় উত্তাল প্রতিবাদ। বেহাল এই সড়কের দুরবস্থার জন্য সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন বাঁশবাড়ি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, চণ্ডীপুর গ্রান্ট, ইসলামপুর ইত্যাদি এলাকার কয়েক হাজার মানুষ। বেহাল সড়ক মেরামতের জন্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি জনতার বলে অভিযোগ জনতার। চণ্ডীপুর সরসপুর ট্রলি সড়ক নির্মাণের আজ সকালে প্রতিবাদ সাব্যস্ত করেন জনতা। অবিলম্বে সড়কের কাজে হাত না দিলে আগামী নির্বাচনে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না হুঙ্কার ছুড়েন উত্তেজিত জনতা। এদিকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী প্রতিক্রিয়া দিয়ে বলেন, নির্বাচনের কারণে বর্তমানে এই রাস্তার টেন্ডার স্থগিত রাখা হয়েছে, তাই নির্বাচনের পর এই রাস্তার কাজ আরম্ভ হবে বলে জানান বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। আগে
বিধায়ক এমএলএর কাছে বর্তমানে তার 7.5 বছর হয়ে গেছে এমএলএ জানি আমরা বারবার যাইতে যাইতে মতো অফার হয়ে গেছি যার কারণে ফুটুল জ্বালাইতে বাধ্য হয়েছি তার কাছে গেলে খালি আসার জন্য টেন্ডার হয়ে গেছে 10 কোটি আই গেছে ও খাইল খাম হয়ে যাব সরু খাম হয়ে যাব কথা করে করে প্রায় আমরা 7.5 বছর থেকে ঘুরাইতে রাস্তার কাজ ছুটে হয় না আর অত্যন্ত মানে কষ্ট রাস্তার কাজ এগুলো রাস্তা লইয়া মনে করলাম রুগীগুলো লইয়া যাইতে সময় ডেলিভারি পেশেন্ট লইয়া যাইতে সময় এটা ব্যায়াম কষ্ট হয় মানে আপনারা তো আইসন দেখছেন রাস্তাগুলো দেখবা এটা ব্যায়াম খারাপ ডেলিভারি পেশেন্ট এটা লইয়া যাইতে সময় অত্যন্ত দুঃখজনক অবস্থায় লইয়া যাওয়া লাগে। কত বছর থেকে রাস্তার অবস্থা খারাপ? রাস্তা 15-20 বছর থেকে রাস্তার অবস্থা খারাপ। রাস্তার নামটা কি হয়? চন্দ্রপুর বাঁশবাড়ি চন্দ্রপুর চলে নেন কোন রাস্তাটা? কোন কোন গ্রামের মানুষ এখানে চলাচল করে? চন্দ্রপুর বাঁশবাড়ি দামছড়া বাঁশবাড়ি ঘাট ইসলামপুর এদিকে আছে হরিণগঞ্জ বর্ত এই সাইডে মানুষ আবাদ আমি আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে দেখলাম যে আমাদের বাঁশবাড়ি এলাকার বৃহৎ এলাকার যে জনসাধারণ আজকে একটি প্রতিবাদ সভা প্রস্তুত করেছে। এই প্রতিবাদ সভার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের এই বাঁশবাড়ির যে টলি লাইনের যে দুরবস্থা দেখা দিচ্ছে, স্কুলি ছাত্র প্রায় হাজারখানিক মানে ছাত্রর যাতায়াতের মানে বিশেষ অসুবিধা হচ্ছে এবং লোকাল পাবলিকর যে হারে মানে কষ্টভোগ করতে হচ্ছে তা মানে অতুলনীয়। আমি আলগাপুর অটো এবং ই রিক্সা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে আমি ওকথাও মানে ঘোষণা করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যে আমাদের এই রাস্তা যদি অবিলম্বে কাজের সূচনা না করা হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন সৃষ্টি করতে আমরা প্রস্তুত হব এলাকাবাসীর সমর্থন নিয়ে। তাই আমি বিশেষ অনুরোধ রাখছি আমাদের অতি সত্বর যাতে মানে এই রাস্তার কাজটি আরম্ভ করা হয় এবং এমএলএ মহোদয়ের কাছেও আমি বিশেষ প্রার্থনা করছি যে স্যাংশনকৃত যে কাজটি বর্তমানে আছে সেই কাজটি অতি সত্বর যাতে মানে শুরু করা হয় সেটা আমি অনুরোধ রাখছি এবং লোকাল পাবলিককে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য গাড়ি চালাইয়া রাস্তার মধ্যে অতদিন থেকে মানে আরো স্লোগান দেওয়া হয়েছে, আরো স্কুলি গাড়ি আসতেছে রাস্তার মধ্যে, সরসপুর যাইতে হইলে আরো বিভিন্ন জায়গায় ওলা বাঙ্গার হয়ে গেছে। ইতার ব্যাপারে আরো বেদান প্রতিবাদ করা হয়েছে, বেদান মাথাও হয়েছে, মানে তাই নিতে কোনো সারাও দিন আমরা লোকালে মেলে হয়। আমি এই জায়গার বাসিন্দা, কিন্তু আমরা এই রাস্তাতে বহুত গ্রামের লিঙ্কেজ আছে। আমার বাঁশবাড়ি গ্রান্ট, বাঁশবাড়ি দ্বিতীয়, ইসলামপুর, হরিগঞ্জের একটা লিঙ্ক আছে, কিন্তু আমরা বাজারটা যাইতে বহুত কষ্ট হয়। আমরা এখান থেকে 600 ছাত্র পারে যাইতে কিন্তু বহুত কষ্ট হয়, টাইম টেবিলে যাইতে পারে না, রুগী যাইতে সময় প্রায় রুগী রাস্তা অসুবিধা হয়ে যায়। আমরা বহুত এমএলএর কাছে গেছি, যাওয়ার কথা স্যাংশন হয়ে গেছে, ও হয়ে যাইব তোমরা আইও না। তখন আমি আমাদের এমএলএ বিভাগীয় মন্ত্রী মহোদয়, আমাদের অত্যন্ত সুনামধন্য সিএম হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করছি যাতে আমাদের এই রাস্তাটা অতি সত্বর মেরামত করার জন্য। আমরা বহুত অসুবিধাতে আছি বর্তমানে, এই বলে আমার বক্তব্য। কাছাড় জেলার বরখোলা সমষ্টির ময়নাগড়ে অসম শ্রমিক মজুরি ইউনিয়ন ডলু চা বাগান কমিটির উদ্যোগে কালো দিবস উদযাপন করা হয়। পরে প্রতিবাদ মিছিল বের করে ময়নাগড় চা বাগানে অলিগলি কেঁপে ওঠে। কালো দিবসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য পেশ করেন শ্রমিক নেতা কমলজিৎ তেলি সহ প্রমুখরা। কাছাড় জেলার বরখোলা সমষ্টির ময়নাগড়ে রবিবার সকালে অসম শ্রমিক মজুরি ইউনিয়ন ঢোলু চা বাগান কমিটির উদ্যোগে কালো দিবস উদযাপন করা হয়। এদিন ময়নাগড় নাচ মণ্ডপ প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন, চা গাছে চারা পুজো আরতি করে শ্রমিকরা পরে প্রতিবাদ মিছিল বের করে ময়নাগড় চা বাগানের অলিগলি কেঁপে উঠল। কালো দিবসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য পেশ করেন শ্রমিক নেতা কমলজিৎ তেলি ও অঞ্জলি তন্তুবাই। উপস্থিত ছিলেন অসম শ্রমিক মজুরি ইউনিয়ন কাছাড় জেলা কমিটির উপসভাপতি মানস দাস, জেলা কমিটির সম্পাদক
সম্পাদক ধরিত্রী শর্মা, বিধু ভূমিজ, নীলিমা ভূমিজ, কুঞ্জলতা ঘাটোয়ার, কমেশ্বর মির্ধা, গৌতম গোয়ালা প্রমুখ। বাগানি টাইটেল মানে আমাদের বাগানের কাজ। আমরা বাগানের কাজের মর্ম যদি আমরা ভুলে যাব, বাগানটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে ঠেলায় যাচ্ছে, কোন দিকে সরে যাচ্ছে, এদিকে যদি আমরা লক্ষ্য রাখবো না, তাহলে আমরা আমাদের পুঁজিগত কাজ থেকে আমরা সবাই বঞ্চিত হব। আজকে 1000, 800, 500, 700 এভাবে আমরা কাজ থেকে বঞ্চিত হয়েছি। ভবিষ্যতে এমন একদিন আসবে যেদিন হয়তো আমরা সবাই বঞ্চিত হতে পারি। তাই এদিকে লক্ষ্য রাখে আমি আর বেশি লম্বা করব না। এই প্রথমবারের মতো শিলচর ভোলাগিরি আশ্রমে আদি জগৎগুরু আদি শঙ্করাচার্যের 1234তম আবির্ভাব দিবস বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। জগৎগুরু শঙ্করাচার্যের সম্পর্কে উল্লেখ করে বলেন, 16 বছর বয়সে বেদজ্ঞানী হয়ে ওঠেন তিনি। সাহিত্যের দিক থেকেও আদি শঙ্করাচার্যের ভূমিকা অস্বীকার করা যাবে না। কবি হিসেবেও সমসাময়িক হিন্দু সমাজে যথেষ্ট সমাদৃত ছিলেন তিনি। এদিনের অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন। শিলচর ভোলাগিরি আশ্রমে আদি জগৎগুরু আদি শঙ্করাচার্যের 1234তম আবির্ভাব দিবস বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এই প্রথমবারের মতো আদি জগৎগুরু শঙ্করাচার্যের 1234 আবির্ভাব দিবস উপলক্ষে শিলচর ভোলাগিরি আশ্রমে সকালে আদি জগৎগুরু শঙ্করাচার্যের নামে পূজার্চনা, গীতা পাঠ সহ আরও অন্যান্য সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এদিন প্রথমে আদি জগৎগুরু শঙ্করাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। বক্তব্যে শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ আদি জগৎগুরু শঙ্করাচার্যের সম্পর্কে উল্লেখ করে বলেন, আদি জগৎগুরু শঙ্করাচার্যের হাত ধরেই হিন্দু ধর্মের প্রবর্তন হয়েছিল 5টি মূর্তির পুজো, যথাক্রমে গণেশ, সূর্য, বিষ্ণু, শিব ও দেবী। 16 বছর বয়সে বেদজ্ঞানী হয়ে ওঠেন তিনি। সাহিত্যের দিক থেকেও আদি শঙ্করাচার্যের ভূমিকা অস্বীকার করা যাবে না। তিনি বেশ কিছু ধ্যানের মন্ত্র প্রবর্তন করেন, যেমন সৌন্দর্য লহরী, শিবানন্দ লহরী, নির্বাণ শলকাম, মনীষা পঞ্চকাম। এছাড়া উপনিষদ, ব্রহ্মসূত্র, ভাগবত গীতার ভাষ্য রচনা করেন। কবি হিসেবেও সমসাময়িক হিন্দু সমাজে যথেষ্ট সমাদৃত ছিলেন তিনি। বলাই বাহুল্য, অদ্বৈত তত্ত্বের প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে গিয়েছেন আদি শঙ্করাচার্য। বারবার তিনি বলেছেন যে ব্রহ্মই হলো জগতের একমাত্র সত্য। মাত্র 32 বছর বেঁচে ছিলেন তিনি, কিন্তু এর মধ্যেই তিনি হিন্দু ধর্মকে দিশা দেখিয়েছিলেন বেদের পথে। এদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধ্যক্ষ সৌমেন দত্ত চৌধুরী, সুমিত পাল, সৌমিত্র দত্ত রায়, মৌসুমী দেব, অনুপ শীল, বাসন্তী রায়, লক্ষ্মী রায় প্রমুখেরা। দর্শক, আজ পরম পবিত্র দিন, আদিগুরু শঙ্করাচার্যের জন্মজয়ন্তী। আমরা জানি 686 খ্রিস্টাব্দে বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে, অক্ষয়া তিথিতে ভগবান শঙ্করাচার্য জন্মগ্রহণ করেছেন। বর্তমান কেরল গ্রামে, কানাড়ি গ্রামে তার পিতা ছিল বিদ্যাধর, মাতা বিশিষ্টা দেবীর গড়ে তিনি জন্মগ্রহণ করেছেন। ভগবান শঙ্করাচার্য জন্মগ্রহণ করে তিনি জগতের সমস্ত
মানুষের কল্যাণে তিনি আত্মনিয়োগ করেছেন। তার অল্প বয়সে তিনি ব্রহ্মবিদ্যা লাভ করেছেন। 3 বছর বয়সে তিনি সমস্ত গুরুগেহী বিদ্যা সমাপন করেছেন এবং 5 বছর বয়স থেকে তিনি ভারতের বিভিন্ন বড় বড় পণ্ডিতকে তিনি পরাস্ত করেছেন এবং ভারতবর্ষে হিন্দু ধর্মকে রক্ষার জন্য তিনি চারদিকে 4টি মঠ স্থাপন করেছেন। গোবর্ধন মঠ, সিংড়ি মঠ, যোশী মঠ এবং সারদা মঠ, 4টি মঠ স্থাপন করে তিনি দশনামী সম্প্রদায়ের সৃষ্টি করে সমস্ত ভারত এবং সনাতন হিন্দুকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং বিভিন্ন বাহ্যিক ধর্মের যে অত্যাচার, বিশেষ করে বুদ্ধ এবং মুসলিমদের অত্যাচার থেকে সনাতন ধর্মকে রক্ষা করেছেন। তাই 8ম শতাব্দীর শেষ প্রান্তে এসে তিনি সমস্ত ভারতবর্ষে প্রচার এবং প্রসারের মধ্যে দিয়ে তিনি এই সনাতন শাস্ত্রকে রক্ষা করেছেন। আজকে এই বিরল মহাপুরুষের জন্মতিথি, এই তিথি উপলক্ষে আমরা সংক্রমণ মিশন বিভিন্ন দেশ এবং বিদেশে ওনার জন্মতিথি পালন করছি। এখানে অনেক ভক্ত সমাগম হয়েছে। আমরা এই আচার্য শঙ্করের জন্মতিথিকে সার্থক করার জন্য ওনার রচিত বিভিন্ন স্তোত্র, বিভিন্ন গ্রন্থগুলো আমরা আজকে পাঠ করছি। উনি বলেছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই জগৎ সংসার অনিত্য, ভগবানই একমাত্র সত্য, পরম ব্রহ্ম একমাত্র সত্য। এই সত্যকে লাভ করার জন্য সকলকে তিনি উদ্বুদ্ধ করেছেন। সত্যমেব জয়তে, সত্যের অনুসন্ধান করার জন্য সকলকে তিনি প্রেরণা যোগাইছেন। আমরাও যেন সকলেই সত্য প্রতিবতী হই, এটাই শঙ্করের উদ্দেশ্য, শঙ্করের ইচ্ছা ছিল। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি সংক্রমণ মিশন শিলচর শাখার পক্ষ থেকে। আজকে ওনার এই শুভ জন্মতিথি সুন্দর এবং সার্থক হোক এই আশা ব্যক্ত করে সবাইকে সাধুবাদ জ্ঞাপন করে সমাপন করছি। মোহনপুর দ্বিতীয় খণ্ডের বাগরগুল যুব সমাজের উদ্যোগে এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রথম ম্যাচ উদ্বোধন করেন আলগাপুর মোহনপুর প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। এদিনের অনুষ্ঠানে অনেক বিশিষ্টজনেরা তাতে উপস্থিত ছিলেন। মোহনপুর দ্বিতীয় খণ্ডের বাগরগুল যুব সমাজের উদ্যোগে এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার বাগরগুল খোলা মাঠে এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে উদ্বোধন করেন আলগাপুর মোহনপুর প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মোহনপুরের বিশিষ্ট সমাজকর্মী আনোয়ার হোসেন বড়ভূইয়া, পশ্চিম মোহনপুর প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি নুরুল হোসেন বড়ভূইয়া, প্রাক্তন এপি সদস্য আইনুল হক, শামসুল ইসলাম, আব্দুল মালিক বড়ভূইয়া, শেখ ফারুক আহমেদ, শাহরুল ইসলাম, তাজিমুল হক, সালেক আহমেদ প্রমুখ। হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। बड़ी जगह थी बड़ी जिरी बड़े আমি একটি কথা বলবো। দেখুন, আমি আমার বড় ভাই এখানে বলেছেন আমি সব সময় বাগরগুলের যুব সমাজের পক্ষে থাকি, আমি তাদের পাশে থাকি, এটা বাস্তব। শুধু আমি বাগরগুল নয়, আমি কথাটা আমি একটু লম্বা করছি। আমি ওয়েস্ট মোহনপুর জিপির প্রত্যেক যুব সমাজের পক্ষে আমি আছি। গোটা আগলাপুর পঞ্চম তাকিয়া মোহনপুর বাগর দ্বিতীয় খণ্ড মোহনপুর পার্ট 1 প্রত্যেক যুব সমাজের পক্ষে আমি আছি। তাই আমি প্রত্যেক যুব সমাজের কাছে আমি আহ্বান করছি, আমি এক তোমাদের যুবক ভাই হিসাবে, দেখুন খেলাধুলাটা হচ্ছে মনোরঞ্জন উৎসব। আজকে আমাদের এই বাগরগুল মাটিতে, মোহনপুর দ্বিতীয় খণ্ড বাগরগুল মাটিতে যে আমাদের খেলা
উদ্যোগ নিয়েছেন আমাদের যুবক ভাই, সর্বপ্রথম ওদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ দেই। খেলাধুলাটা হচ্ছে মনোরঞ্জন, উৎসব, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব গড়ে উঠে আমাদের সবারই জানা, কিন্তু যাতে খেলার মধ্যে কোনো খেলাধুলার মধ্যে যাতে কোনো অন্য কোনো দরবার ধ্যান মনোমান্যতা যাতে এটা কিছু হয় না, সেই আমার আকুল আবেদন। আর যখন আমি গরুয়া ভাষায় বলতে চাই, আর আজকে যে দুইটা টিম মাটিজুরির তাকিয়া ভার্সেস মাটিজুরির যে টিমটা প্রথম আজকে তারা এখানে যে আজকে অংশগ্রহণ করে মাটিজুরি ভার্সেস বৈজয়ন্তপুর স্টার টিম, আমি এই দলের উভয় টিমরেও আমি খেলোয়াড় ক্রীড়া প্রেমী ভাই বন্ধুদেরকে বলছি, তোমাদের এখনই আজকে যখন এই বাগরগুলোর মাটিতে তুমি দেন প্রথম ম্যাচ ফার্স্ট তুমি দেন আজকে খেলা ওপেনিং হচ্ছে, তুমি দেন খেলবে, তোমার খেলাটা সুন্দর মতো খেলবে, যাতে অন্য কোনো প্লেয়ারের যাতে অন্য কোনো দুঃখ হয় না। আর আমি এই বাগরগুলোর প্রত্যেক জনসাধারণকে বলছি, খালি শুধু কমিটি না, প্রত্যেকে যাতে এই খেলার সুন্দর সাহায্য সহযোগিতা খেলা কমিটিকে করার জন্য এই আহ্বান নাম শুন না ব্যক্তি মারি গেছেন আরেকটি প্রস্তুত হওয়ার পথে সময় সংকীর্ণ। আমার প্রেসিডেন্ট বিভাগ দিতাম, এপি সাহেব দিতাম, আমিও বিভাগ দিতাম। এই হিসাবে খেলা আরম্ভ হওয়ার আগে আপনারা উদ্দেশ্যে দুই চারটি কথা। একটা কথা হইল যে প্রথম যারা উদ্যোক্তা অনেক কষ্ট করি একটা খেলার আয়োজন করেন এবং আমরা সবাই আনন্দ মুক্তির ভাবে আনন্দ উপভোগ করি খেলা দেখি। দর্শক হয়ে গেছে আমার অনুরোধ, অনেক ত্যাগ স্বীকার করিয়া খেলার আয়োজন করা হয় এবং এই খেলা সুন্দর করিয়া তোলার দায়িত্ব আমরা প্রত্যেকের, যেভাবে খেলবার লোকের দায়িত্ব, আমরা যারা দর্শক আছি প্রত্যেকের দায়িত্ব। দর্শক যারা আয়োজন দেখাত আপনারা সৌভাগ্য খেলার আয়োজন করা হয়েছে, আপনারা খেলা দেখতে যাইবা। ফাইনাল পর্যন্ত আমরা প্রত্যেকে আশা করতাম এই জায়গাটা আগেও খেলা হয়েছে, খুব শান্তিপূর্ণ ভাবে খেলা হয়েছে, এইবারে যাতে শান্তিপূর্ণ ভাবে খেলা হয় এটা আমরা আশা রাখি। কমিটির পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতা আপনারা করা হইব। আপনারা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি হিসাবে থাকবেন, লাইনম্যান হিসাবে থাকবেন। আমার বিশ্বাস এবং আমরা তারা কাছে অনুরোধ করবো নিরপেক্ষতা বজায় রাখিয়া সবার লাগিয়া কোন ধরনের দাবিগুলোকে আমরা প্রত্যাখ্যান করলাম এবং কোন খেলোয়াড় যদি কোন নিয়ম ভঙ্গ করেন আজকে আমরা কমিটির হয়ে দেখবো তারা বাইক করার লাগিয়া পুরো গায়গানটা বিষয়তে নয়। খেলা দেওয়া হয়েছে আনন্দের লাগিয়া, প্রত্যেক দলে শান্তিতে খেলাই যায় এবং আমরা খেলারটা গিয়া বন্ধুত্ব বান্ধবত্ব গড়ে উঠে এটা আমরা মনে রাখতাম, একে অপরের সঙ্গে পরিচয় হয়। এই হিসাবে আমরা প্রত্যেকে আপনার এই খেলার যে আনন্দ সেটা আমরা যাতে পাই এবং খেলোয়াড় ভাইয়েরা আপনারা শান্তি বজায় রেখে আনন্দ সহকারে আপনারা খেলা খেলবেন। আমরা আশা করবো এই খেলা থেকে একটা ফাইনাল পর্যন্ত দুই টিম যাবে নিশ্চয়। সেই জয়া টিমের প্রতি আমাদের শুভকামনা রইল। জয়া টিম বাস করে আবার রান্না হবে, তাদেরকে আমরা সম্বোধিত করবো ফাইনাল খেলার দিন এবং সেই দিন আরো বিশিষ্ট অতিথিবৃন্দ এখানে উপস্থিত থাকবেন, তাদের হাত থেকে আপনারা পুরস্কার দিবেন। সেই হিসাবে এই অঞ্চলবাসীর পক্ষ থেকে যারা এই খেলায় অংশগ্রহণ করবেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য জানাচ্ছি। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।